রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই কথাটা আমরা সবাই জানি। কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যান্য ইলেকশনের থেকে বেশ আলাদা। কারণ এবারের ব্যালট পেপারে নাম থাকছে 51টি রাজনৈতিক দলের। প্রার্থী সংখ্যাটা বিশাল, দলীয় সদস্য 32 জন এবং স্বতন্ত্র 249 জন মিলিয়ে মোট 281 জন। কিন্তু এই বিশাল সংখ্যার আড়ালে আসল খেলাটা হচ্ছে সবার গোপনে, যেখানে দীর্ঘদিনের দুই মিত্র আজ একে অপরের সবচেয়ে বড় শত্রু। বিএনপি এবং জামাতে এতদিন যা বন্ধ ছিল, আজ তারাই একে অপরের ভোট ব্যাংক গিলে খেতে প্রস্তুত। সবচেয়ে বড় রহস্যটা আসলে এখানেই, জামাতের টার্গেট কি? আসলে 150 আসন তারা কি সত্যি এককভাবে সরকার গঠনের মতো বিশাল বলছেন ফুটানোর ক্ষমতা রাখে, নাকি দিন শেষে তাদের দর্শে 60 থেকে 70 আসনে থেমে যাবে? মাঠের গরম স্লোগান আর গোপন জরিপের ঠান্ডা পরিসংখ্যান, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল তফাত। আজ কোনো আবেগ নয়, কথা বলবে শুধুই ডেটা এবং হার্ডকোর পরিসংখ্যান। বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন 300, এর মধ্যে জামায়াতে 178টি আসনে প্রার্থী দিয়েছে। 178টি আসনের মধ্যে অন্তত 150টি আসনে তাদের জয়লাভ করতে হবে। এই সমীকরণটি মেলানো কতটা কঠিন, তাই একটু তলিয়ে দেখা যাক। 178টি আসনে নির্বাচন করে 150টিতে জেতা মানে জামাতকে তাদের অংশ নেওয়া আসনগুলোয় 84%-এরও বেশি আসনে বিজয়ী হতে হবে। শুধু তাই নয়, ভোটের হিসাবে তাদের পেতে হবে প্রায় 60% পপুলার ভোট। এখনও পর্যন্ত দেশে বা বিদেশে কোনো জরিপ বলছে জামাতের জন্য সমর্থন 7%-এর ধারে কাছে দেখা যায়নি। জরিপগুলো বলছে জামাতের ভোট ব্যাংক ঘুরে ফিরে 30 থেকে 35%-এর মধ্যে সীমাবদ্ধ থাকছে। যদি ভোটের হারেই 30 থেকে 35%-এর ঘরে থাকে, তবে জামাতের পক্ষে এককভাবে সরকার গঠন গাণিতিকভাবে অসম্ভব। ক্ষমতায় যেতে হলে জামাতকে ভোটের মাঠে অলৌকিক কিছু করে দেখাতে হবে। এবারও একটু ইতিহাসের আয়নায় বর্তমানকে দেখা যাক, কারণ ইতিহাস মিথ্যে বলে না। জামাত এবারও যে 178টি আসনে প্রার্থী দিয়েছে, 2001 সালের নির্বাচনে এই আসনগুলোর মধ্যে 132টি আসনেই জয়লাভ করেছিল বিএনপি। অর্থাৎ জামাত এবার সরাসরি বিএনপির ভোট দুর্গে আঘাত হেনেছে। 2001 সালে বিএনপি যেসব আসনে জিতেছিল, সেখানে তাদের গড় ভোট ছিল 55 থেকে 60%। আমরা যদি আরেকটু পিছনে 1996 সালের দিকে তাকাই, তখনও বিএনপির জেতা আসনগুলোতে তাদের প্রার্থীদের গড় ভোট ছিল 52 থেকে 53%। 1996 সালে এই হার ছিল 50 থেকে 55%-এর ঘরে। পরিসংখ্যান বলছে 2001 সালে নির্বাচনে বিএনপি বিজয়ী প্রার্থীরা মোট ভোটের প্রায় 85% নিজেদের ব্যালট বাক্সে টানতে সক্ষম হয়েছিলেন। সেই সময় তাদের গড় ভোট ছিল 58%-এর কাছাকাছি। এখন জামাতকে যদি এই আসনগুলো বিএনপির কাছ থেকে ছিনিয়ে নিতে হয়, তবে তাদের অন্তত 55 থেকে 58% ভোট পেতে হবে। কিন্তু বর্তমান মাঠ পর্যায়ে বাস্তবতা জামাতের পক্ষে এমন কোনো সংকেত দিচ্ছে না। বরং যে 132টি আসন ঐতিহাসিকভাবে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে বিএনপি এবারও সাংগঠনিকভাবে আরও বেশি শক্তিশালী। যেহেতু নির্বাচনে আওয়ামী লীগ নেই, তাই অ্যান্টি আওয়ামী লীগ ভোটের পুরোটাই এখন বিএনপির বাক্সে পড়ার সম্ভাবনা প্রবল। ফলে বিএনপির ভোটের হার কমার বদলে বাড়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। 132টি আসন বিএনপির শক্ত ঘাঁটি হলে বাকি থাকে 47টি আসন। 47টি আসনের হিসাবটাও বেশ কৌতূহলোদ্দীপক। অতীতের রেকর্ড বলছে এই 47টি আসনের মধ্যে জামাত জিতেছিল 13টিতে এবং আওয়ামী লীগ জয়লাভ করেছিল 10টিতে। এখানে একটি বিষয় পরিষ্কার, যেসব আসনে আওয়ামী লীগের শক্ত অবস্থান ছিল, জামাত সেসব আসনে খুব একটা প্রার্থী দেয়নি বা দিলেও জোর দিচ্ছে না। বরং যেখানে বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত, সেখানে জামাত নিজেদের শক্তি পরীক্ষায় নামছে। এবারে নির্বাচনের সবচেয়ে বড় পরিবর্তন হলো ভোটের মনস্তত্ত্ব। অতীতে আমাদের দেশে নির্বাচনগুলো হতো বহুদলীয় বা ত্রিমুখী। রাষ্ট্রবিজ্ঞানের সাধারণ হিসাব অনুযায়ী যদি 10 জন ভোটার থাকে এবং 4 জন প্রার্থী থাকে, তবে ভোট ভাগ হয়ে যায়। কেউ পায় 4 ভোট, কেউ 3, কেউ 2, আবার কেউ 1। যিনি 4 ভোট পান তিনি জিতে যান। এভাবেই বাংলাদেশে এতদিন 30-40% ভোট পেয়েছে রাজনৈতিক দলগুলো এবং ক্ষমতায় এসেছে। 1991 সালে বিএনপি 30.8% ভোট পেয়ে সরকার গঠন করেছিল। আবার 1996 সালে আওয়ামী লীগ 37.4% ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল। অর্থাৎ অর্ধেকের কম মানুষ সমর্থন দিলেও সরকার গঠন সম্ভব ছিল।
কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টিও তাদের শক্তি হারিয়ে ধুঁকছে, ফলে নির্বাচনটা কার্যত দলীয় লড়াইয়ে পরিণত হয়েছে। যখন মাঠে মাত্র দুজন শক্তিশালী প্রার্থী থাকেন, তখন জয়ের জন্য একজনকে অবশ্যই 50% বেশি ভোট নিশ্চিত করতে হয়। ভোট ভাগাভাগির সুবিধে এবার কেউ পাবে না। যে কোনো আসনে জিততে হলে প্রার্থীকে এবার গড়ে 50-60% ভোট পেতে হবে। এখন প্রশ্ন হল, জামাতের নিজস্ব শক্ত ঘাঁটি বাদে অন্য কোনো আসনে তারা কি 50-60% ভোট টানতে পারবে? বাস্তবতা বলছে এটা অত্যন্ত কঠিন। তাহলে জামায়াত আসলে কতগুলো আসন পেতে পারে? আবেগ বাদ দিয়ে তথ্যের বিচারে বলা যায়, জামায়াত এবার 60 থেকে 70টি আসন পেতে পারে। এটাই হবে তাদের ইতিহাসের সেরা ফলাফল। মনে রাখা প্রয়োজন, ঐতিহাসিকভাবে জামায়াতের সর্বোচ্চ আসন পাওয়ার রেকর্ড ছিল 1991 সালে। সেবার তারা 18টি আসন পেয়েছিল। সুতরাং এবার যদি তারা 50টির বেশি আসন পায়, তবে সেটি হবে দলটির জন্য এক বিশাল মাইল ফলক। শুধু তাই নয়, স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো জামায়াত বিরোধী দলীয় প্রধানের চেয়ারে বসার সুযোগ পেতে পারে। জামায়াতের রাজনীতির মূল চালিকা শক্তি হল তাদের সুশৃঙ্খল সংগঠন। তাদের ক্যাডার ভিত্তিক সাংগঠনিক কাঠামো, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের গ্রামীণ জনপদ বেশ শক্তিশালী। কিন্তু সেই শক্তির বিপরীতে তাদের কিছু ঐতিহাসিক দুর্বলতা রয়েছে, যা ভোটের মাঠে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। 1971 সালের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নিয়ে জনমনে অস্বস্তি তো আছেই, তার সঙ্গে যুক্ত হয়েছে 2001 পরবর্তী সময়ে এবং বিশেষ করে 2013 থেকে 14 সালে দেশজুড়ে সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। যদিও বর্তমানে জামায়াত প্রকাশ্যে নমনীয় আচরণ করছে। এছাড়া ইসলামী ভোটের ব্যাংকও এবার একজোট নেই। জামায়াত জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে যাওয়ায় ইসলামী ভোটের একটি বড় অংশ ভাগ হয়ে যাবে, যা জামায়াতের একক আধিপত্যে বড় ধাক্কা। জামায়াত নেতারা জনসভায় সরকার গঠনের কথা বলছেন ঠিকই, কিন্তু তাদের নির্বাচনী ছক ভিন্ন কথা বলছে। 178টি আসনে তারা দলীয় প্রার্থী দিলেও 64টি আসন তারা উন্মুক্ত রেখেছে বা সেখানে তাদের জোটের বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন। অর্থাৎ 164টি আসনে তারা সর্বশক্তি প্রয়োগ করছে না। পরিসংখ্যান এবং নির্বাচন আচরণ বিধি বলছে, জামায়াতের মূল টার্গেট এবার ক্ষমতায় যাওয়া নয়, বরং সংসদে শক্তিশালী বিরোধী দলের আসনে বসা। বিরোধী দলের আসনে বসাকে খাটো করে দেখার সুযোগ নেই, কারণ আসন্ন সংবিধানে ভারসাম্য আনার কথা বলা হচ্ছে। যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, তবে বিরোধী দলীয় নেতার ক্ষমতা এবং মর্যাদা আগের চেয়ে অনেক বেড়ে যাবে। শুধু তাই নয়, এবার রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটে। জামায়াত যদি সংসদের 60 থেকে 70টি আসন নিয়ে শক্তিশালী বিরোধী দল হতে পারে, তবে রাষ্ট্রপতি নির্বাচনে তারা বড় ভূমিকা রাখবে। তারা এমন কাউকে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন দিতে চাইবে বা সমর্থন দেবে, যাকে হারানো সরকারি দলের জন্য কঠিন হবে। যদি গণভোটে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয় এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হয়, তবে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর হাতের পুতুল থাকবেন না। সেক্ষেত্রে জামায়াত সমর্থিত বা পছন্দের রাষ্ট্রপতি থাকা মানে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে জামায়াতের পরোক্ষ নিয়ন্ত্রণ থাকা। ভবিষ্যৎ রাজনীতির সমীকরণটা আরও গভীর। জামায়াত যদি বিরোধী দলে থাকে, তবে বিএনপির পক্ষে দেশ পরিচালনা করা মসৃণ হবে না। বিএনপি যদি জয়লাভ করে, তবে তারা দীর্ঘ 25 বছর পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফিরবে। দীর্ঘদিনের ক্ষমতার বাইরে থাকা নেতাকর্মীদের বঞ্চনা এবং লাঞ্ছনার ইতিহাস তাদের পিছু ছাড়বে না। ক্ষমতায় আসার পর বিএনপি যদি প্রতিহিংসাপরায়ণ না হয়, তবুও গত 18 বছরে ক্ষতিগ্রস্ত 1000 নেতাকর্মীকে পুনর্বাসন বা ক্ষতিপূরণ দিতে গিয়ে রাজ্যের উপর চাপ তৈরি হবে। বহু মানুষের সঙ্গে নতুন করে বৈষম্য তৈরি হতে পারে। দীর্ঘদিন পর ক্ষমতা হাতে পেয়ে দলের তৃণমূল নেতাকর্মীরা যদি অনিয়ম, দুর্নীতি বা সন্ত্রাসে জড়িয়ে পড়ে, তবে সেটি হবে জামায়াতের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক বিজয়। একসময়ের জনপ্রিয় দল আওয়ামী লীগ এখন নিষিদ্ধ,
এমতাবস্থায় বিএনপি যদি ব্যর্থ হয় তবে সাধারণ মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্ম বিকল্প হিসাবে জামায়াতের দিকে ঝুঁকবে। জামায়াত তখন পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে নিজেদের একমাত্র বিকল্প শক্তি হিসাবে উপস্থাপন করবে। ২৪-এর মতো আর কোনো অভ্যুত্থান না হলেও পরবর্তী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে জামায়াত তখন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পথ সুগম করতে পারে। সুতরাং ১২ই ফেব্রুয়ারি নির্বাচন কেবল একটি সরকার পরিবর্তনের ভোট নয়, এটি বাংলাদেশের রাজনীতির দীর্ঘমেয়াদী গতিপথ নির্ধারণের নির্বাচন। ১৫০ আসন না পেলেও ৬০ বা ৭০ আসন নিয়ে বিরোধী দলে বসাই হতে পারে জামায়াতের জন্য দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় লাভের অঙ্ক। ক্ষমতায় না গিয়েও ক্ষমতার চাবিকাঠি নিয়ন্ত্রণ করার এই কৌশলই হয়তো এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে।